জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ দিনের কার্যক্রম। তফসিল অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত করবে কমিশন। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মঞ্জুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী ঢাকা জেলা এবং মহানগরের ২০টি আসনে ২৩৮টি মনোনয়নের মধ্যে ৭৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ১৬৩টি। আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই কাজ প্রায় গুটিয়ে আনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এদিকে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আগামীকাল থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি এবং নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে। ভোটের প্রচারণা করা যাবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র যাচাই বাছাই ঢাকার ১৩ এবং ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২টি বৈধ বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হলেও কাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানান ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আর এ সময় মনোনয়ন বাতিলের বেশ কয়েকটি কারণও উল্লেখ করেন তিনি। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক সহ ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া শেষ দিনে চট্টগ্রাম ৮, ৯, ১০, ১৩, ১৪, ১৫ এবং ১৬ আসনে আরও ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। দ্বৈত ভোটার, যথাযথ দলীয় মনোনয়ন প্রদান না করা, ব্যাংক লোন, ১% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৪৩ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ৩৮ জনের মনোনয়ন বাতিল এবং ২ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। তবে বাতিল হওয়া প্রার্থীরা তফসিল অনুযায়ী আপিল করতে পারবেন। প্রার্থীগুলোর ভোটারদের সমর্থনের সপক্ষে যেগুলো তদন্তের বিষয় ছিল সেখানে আমরা অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেয়েছি যে সেই ভোটারদের যাদেরকে তারা তালিকায় দিয়েছিল সেগুলো প্রায়ই আমরা মিথ্যা তথ্য পেয়েছি, সঠিক নয়। সেই ক্ষেত্রে সেগুলো এছাড়া হলফনামায় অনেক সময় অনেক প্রার্থী তারা বিভিন্ন তথ্য দেয়নি, সেগুলো আমাদেরকে বাতিল করতে হয়েছে। চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, আমাদেরকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি তথ্য আছে আপনার কাছে জানবো? রেজওয়ানা, ৩ দিন ধরে যে চলমান মনোনয়নপত্র যাচাই বাছাই যে কাজ সেটি আজকে শেষ হয়েছে এবং চট্টগ্রামে আপনি জানেন ১৬টি সংসদীয় আসনে, সেই ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৩ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। একজন চট্টগ্রামের ১০টি আসনে চট্টগ্রামের জেলা প্রশাসক দায়িত্ব পালন করছেন, ৫টি আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং ১টি আসনে চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন তিনি দায়িত্ব পালন করছেন। এই ১৬টি আসনে প্রায় ১৪৩ জন বিভিন্ন দলের প্রার্থী, বিশেষ করে জামায়াত, এনসিপি, বিএনপি সহ এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই যাচাই বাছাইয়ে আমাদের কাছে আজকে 4:30 পর্যন্ত যে সবশেষ তথ্য, ৩৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 2 জনের মনোনয়নপত্র স্থগিত ছিল একটু আগেই, সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা একই সাথে তিনি যেটি বলেছেন, যে সমস্ত অবৈধ মনোনয়নপত্রগুলো রয়েছে বা যাদেরকে ঘোষণা করা হয়েছে তাদের ক্ষেত্রে তারা যেটি দেখেছেন বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী আসলে যারা 1% ভোটারে যে স্বাক্ষর গ্রহণ
গ্রহণ করতে হয়, নিতে হয়, জমা দিতে হয়, সেক্ষেত্রে অনেকের জমা দেওয়া স্বাক্ষরপত্রের সাথে বাস্তবে সেগুলো মিল ছিল না। কারো হলফনামায় সমস্যা ছিল, কারো বা যে সমস্ত ব্যাংক ইস্যুকৃত বিভিন্ন চেক থেকে শুরু করে যে সমস্ত ঝামেলাগুলো রয়েছে সেগুলোর সংকট আসলে বা তারা দেখেছেন। এর বাইরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য চট্টগ্রাম 9 আসনের যিনি প্রার্থী, জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম ফজলুল হক, তার দ্বৈত নাগরিকত্বের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তিনি বলেছেন যে ইউএস অ্যাম্বাসি ইতিমধ্যে তাকে ডেকেছে, একটি শিডিউল করা হয়েছে, সেটির মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পাবেন সেই আশা কিন্তু তারা করেছেন। তো সব মিলিয়ে এই আনুষ্ঠানিকভাবে যেহেতু প্রার্থীদের সেটি রিভিউ করার বা শুনানি করার সুযোগ রয়েছে বা আপিল করার সুযোগ রয়েছে, তারা যারা বৈধ ঘোষণা করা হয়েছে তাদের প্রার্থীতা, তারা বলছেন যে নির্বাচন কমিশন আপিল করার মধ্য দিয়ে তারা প্রার্থীতা ফিরে পাবেন, সেইটি আশা তারা করছেন। তো সব মিলিয়ে ছিল চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, ধন্যবাদ আপনাকে। শুধু বিএনপি নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই, এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও। আর সবশেষ মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। মায়ের পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই 17 বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না। আমি মনে করি তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা। তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় শোক কর্মসূচির ৬ষ্ঠ দিনেও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠেছে বেগম খালেদা জিয়ার কবরস্থান। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠন থেকেও তার প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা। তারা বলছেন দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ বিএনপি চেয়ারপারসন প্রকাশ করেছেন তা ইতিহাসে বিরল।
ভোরের আলো ফোটার আগেই সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থান। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। মন ভরে দোয়া করলাম, আজকে খুব নিরিবিলি ছিল। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জায়গাটা অনেক উপরে, এবং এই মহিলা খুব আরামের জীবন যাপন করতে পারতেন, কিন্তু খুব সংগ্রামী ছিলেন। আমরা তো সারা জীবন দেখেছি আপসীন ছিলেন, দেশ ছাড়েননি কখনো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরুতে এর আগের থেকেও উনি যে কোনো কিছুর মধ্যেই সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরা সময়টাই ছিলেন। তারা বলছেন, দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জানাজাতে আসতে পারি নাই, আজকে কয়েকদিন থেকে আসুম কি বেলে আসি, ওনার কবর জিয়ারত করুম, এইটাই আক্ষেপ ছিল। এখন আসছি, মনে অনেক প্রশান্ত লাগতেছে। আমার বাসায় শেওড়াপাড়া, আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিন এসে একবার করে কবর জিয়ারত করি। আওয়ামী লীগ ফেসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশমাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। অনন্তকালে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া, তবে দেশের জন্য রেখে গিয়েছেন অনন্য সব অবদান। তাকে স্মরণ করতে প্রতিনিয়ত ভিড় জমছে কবরস্থানে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি। এই সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলো নবনিযুক্ত প্রধান বিচারপতির দাপ্তরিক কার্যক্রম, আর এই আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতির শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান। আর দেশে একনায়কতন্ত্র কায়েম করে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি করা হয়েছিল বলে মন্তব্য করেন বার সভাপতি। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ছুটিতে গেছেন বিচারপতি আশফাকুল ইসলাম, যোগ দেননি প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures, and also to ensure the safety and well-being of the judges, lawyers, and the large number of litigants. 24 জুলাই অগস্টে চলমান আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী 6 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এসব মামলার বিচারিক কার্যক্রম চলবে। এর আগে গত 22 ডিসেম্বর এই বিষয়ে রাষ্ট্রপক্ষ তার শুনানি সম্পন্ন করে। একই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম, নির্যাতন এবং হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায়ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। এছাড়া একই আদালতে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। NEIR চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। দিতে থাকেন নানা স্লোগান। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে পুলিশ।
টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। দুপক্ষ জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল পান্থপথ ও কাউরান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30টা পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত হন পুলিশের 10 সদস্য। আটক করা হয় 10 জনকে। আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই, তবে আমরা সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে। তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে। সেখানে বিক্ষোভ করেন তারা। এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে হাতিরপুলে আলোচনায় বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন দেশ নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। গণভোটের পক্ষে সরকারের বক্তব্য প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতাও চান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশ নেয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন ঠেকাতে ভয়ভীতি দেখানো হচ্ছে, তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। সদ্য বিদায়ী বছরে ৬,৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯,১১১ জন নিহত আর ১৪,৮১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনার ৯০% জন্য দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জানান, ২০২৫ সালে তার আগের বছরের চাইতে প্রায় ৭% সড়ক দুর্ঘটনা বেড়েছে আর নিহত বেড়েছে প্রায় ৬%। গত ১০ বছরের মধ্যে ২০২৫ সালেই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। বিভিন্ন গণমাধ্যমে তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি। অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে অটোরিকশার ছোট ছোট দুর্ঘটনাগুলো আমরা কোনোভাবেই আনতে পারি না। যেমন আমরা যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এবার আমরা যেই পরিমাণ হতাহতের সংখ্যা পেয়েছি তার চেয়ে কয়েক গুণ বাড়তি শুধু ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। সারা দেশে রোড শো কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিভিন্ন দোকান পরিদর্শন করেছেন লাক্স সুপারস্টার 2025-এর ফাইনালিস্টরা। দুপুরে খুলনার দৌলতপুর বাজারে এই আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন মুদি দোকান পরিদর্শন, লাক্স পণ্য বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। পাশাপাশি ভক্তদের সাথে কথা বলেন 4 সুপারস্টার ফাইনালিস্ট আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন ইউমনা এবং নাজাহ নওরান বিনতে নুরুল। লাক্স সুপারস্টার ফাইনালিস্টরা জানান, লাক্স সাবান কিনলেই পাওয়া যাবে লাক্স সুপারস্টার ফাইনাল দেখার টিকিট। পাশাপাশি পছন্দের প্রতিযোগীকে দেয়া যাবে ভোট। সবাইকে এই তথ্য জানানোই রোড শো অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আর এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।